আসসালামু আলাইকুম। আজকে আমাদের এডিটোরিয়ালের বিষয় এখন আমি চুজ করিনি। আমি এখন দেখছি কোনটা আজকে পড়া যায়। এখানে আছে দক্ষ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ছাড়া প্রবৃদ্ধি কেন ক্ষয়িষ্ণু হবে। হাউ দিস ইনফরমেশন ইজ শেপিং গ্লোবাল পলিটিক্স। ওকে, আজকে ইংলিশ পড়ার প্ল্যান নেই। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে শঙ্কা কেন? আচ্ছা, ইটস সিমস ইন্টারেস্টিং। এটাই আজকে পড়বো ইনশাল্লাহ। আমি হাইলাইটারটা অন করে নিচ্ছি। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শঙ্কা কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনের ফলে সারা দুনিয়াতেই নির্বাচনী প্রচারণার চিত্র এখন পুরোটাই পাল্টে গেছে। একসময় হয়তো ভাবা হতো কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু ছোটখাটো প্রশাসনিক কাজ গুছিয়ে দেবে, কিন্তু এখন এটি আধুনিক নির্বাচনী কৌশলের একেবারে কেন্দ্রে চলে এসেছে। হুম। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে শুধু একটি কে বোঝায় না। এর মাধ্যমে অনেক পদ্ধতি, যেমন ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং অত্যাধুনিক জেনারেটিভ রয়েছে, যেটাকে আমরা এআই বলছি। এগুলো আধুনিক মিডিয়া কৌশলের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এই পরিবর্তনটা অবশ্য হঠাৎ করে আসেনি। এর শুরু হয়েছিল গত শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন টিভিতে রাজনৈতিক বিজ্ঞাপন আসা শুরু হয়। এরপর 2000 সালে, 2000 এর দশকে বিগ ডেটা, যখন প্রার্থীরা ভোটারদের কাছ থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা শুরু করেন। এআই এখন সেই ডেটা চালিত কৌশলের উপর ভিত্তি করে নির্বাচনী প্রচারণাকে এমন এক স্তরে নিয়ে গেছে যা আগে কখনো ভাবা যায়নি। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তাকে একদিকে যেমন গণতন্ত্রের উন্নতির সহায়ক হিসেবে দেখা হয়, তেমনি এটি নির্বাচনের স্বচ্ছতা ও গণতান্ত্রিক নিয়ম কানুনের জন্য হুমকি তৈরি করতে পারে। তো কি ধরনের হুমকি তৈরি করতে পারে? চলুন আমরা একটু দেখি। আমি এখনো গেস করতে পারছি না কি কি ধরনের হুমকি আসলে হতে পারে এআই দিয়ে। যদিও আমি এআই খুব ডিটেলসই ব্যবহার করি, মানে রেগুলার এআই ইউজ করা হয়, বাট নির্বাচনে এটার প্রভাব কি পড়তে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো দিক হলো এটা নাগরিকদের বিভিন্ন তথ্য জানাতে সাহায্য করে এবং রাজনীতিবিদদের ও তাদের ভোটারদের ভালোভাবে বুঝতে সহায়তা করে। এর ফলে এটা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পারে। হুম। কিন্তু উল্টো দিকে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। কিভাবে? এআই দিয়ে খুব সহজে এবং বড় পরিসরে ভুল তথ্য ছড়ানো যায়। আচ্ছা, জনমতকে প্রভাবিত করা যায় এবং গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে ফেলা যায়। আচ্ছা, হ্যাঁ। উম, ইদানিং এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ কিন্তু বুঝতেও পারে না যে কোনটা আসল আর কোনটা নকল। এটা একটা হুমকি হতে পারে। কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশলগত ব্যবহার, নৈতিক চ্যালেঞ্জ এবং এটি কিভাবে দায়িত্বের সঙ্গে বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দেওয়া জরুরি। এটা মোকাবেলা করার জন্য আমার মতে সবার হচ্ছে এআই শিখতে হবে। মানে এআই কে আমাদের এমনভাবে আত্মস্থ করতে হবে যেটা আমি যাতে দেখলে বুঝতে পারি যে এটা এআই দিয়ে করা হয়েছে। আই থিঙ্ক এটাই সব থেকে আহ, ভালো সমাধান আমার মতে। নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বড় কৌশল হলো ভোটারদের তথ্য বিশ্লেষণ করা বা হাইপার টার্গেটিং। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণ এখন আর পুরনো স্থির তথ্যের উপর নির্ভর করতে হয় না। আচ্ছা, বরং বাস্তব সময়ের তথ্য দিয়ে নির্বাচনী কৌশল ঠিক করা যায়। এই প্ল্যাটফর্মগুলো ভোটারদেরকে মানসিকতা, মূল্যবোধ, তারা কোন ধরনের মিডিয়া ব্যবহার করে, এসব নানা ধরনের তথ্য বিশ্লেষণ করে। এর মাধ্যমে অত্যন্ত ব্যক্তিগতভাবে ভোটারদের লক্ষ্যবস্তু তৈরি করা যায়। ব্যাপারটা শুধু কে কোন দলের সমর্থক বা তাদের বয়স কত তা জানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় কোন বিষয়গুলো ভোটারদের কাছে আসলে গুরুত্বপূর্ণ। তা হতে পারে দেশের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ বা সামাজিক কোনো বিষয়। এই ক্ষমতাকেই পলিটিক্যাল মাইক্রো টার্গেটিং বলা হয়। হ্যাঁ, পলিটিক্যাল মাইক্রো টার্গেটিং মানে যেই টার্গেটটা জেনজি ইউজ করেছে, মানে জেনারেশন জেড কিন্তু জানে জনগণ এখন কি ধরনের
নিউজ হচ্ছে পছন্দ করে, কি ধরনের মেন্টালিটি তাদের, মানে এক কথায় জনগণের মেন্টালিটিকে টার্গেট করে কাজ করা, যেটা সেটা হচ্ছে পলিটিক্যাল মাইক্রো টার্গেটিং। প্রার্থীরা এআই ব্যবহার করে বিভিন্ন ভোটারদেরকে, বিশেষ করে যারা এখনো সিদ্ধান্ত নেননি বা দোদুল্যমান, তাদের জন্য আরো কার্যকর ব্যক্তিগত বার্তা তৈরি করতে পারে। এই ব্যবস্থা প্রার্থীদের আগে থেকে অনুমান করতে সাহায্য করে যে কোন বার্তাটি ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করবে। এরপর সেই বার্তা তারা সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, বিভিন্ন ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দেন। জেনারেটিভ এআই উদ্ভাবনের ফলে রাজনৈতিক কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। এমন কম খরচে প্রায় অসীম বার্তা তৈরি করা সম্ভব হচ্ছে এখন। এই টুলগুলো একটি সাধারণ নির্দেশ থেকেই টেক্সট, ছবি, ভিডিও, অডিও তৈরি করে ফেলতে পারে। এর ফলে বিজ্ঞাপন, তহবিল সংগ্রহ, সোশ্যাল মিডিয়া পোস্ট খুব দ্রুত তৈরি করা যাচ্ছে। এই ক্ষমতার ফলে ছোট দল বা কম বাজেটের প্রার্থীরা লাভবান হচ্ছেন, কারণ তাদের আর বড় ডিজিটাল টিমের কোনো প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, এটা তো ভালো দিক আমার মনে হয়। সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে। যেই দল প্রচারই করতে পারবে না, তাদের তো জিতে আসার চান্স খুব কম। তো এখন প্রচারণাটা সহজ হয়ে গিয়েছে এআই এর মাধ্যমে। আধুনিক নির্বাচনী প্রচারণা চলে বাস্তব সময়ের উপর ভিত্তি করে। সেখানে মানুষের মতামত মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। এক্ষেত্রে এআই চালিত সেন্টিমেন্ট অ্যানালাইসিস বা জনমত বিশ্লেষণ, জনগণের সেন্টিমেন্ট অ্যানালাইসিস ভোটারদের মন মেজাজ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। এই গতানুগতিক জনমত জরিপের একটি বিকল্প হিসেবেও কাজ করছে। আচ্ছা, এটি গতানুগতিক জনমত জরিপের একটি বিকল্প হিসেবে কাজ করছে। মেশিন লার্নিং ব্যবহার করে এই উন্নত টুলগুলো লাখ লাখ সোশ্যাল মিডিয়া পোস্ট, পাবলিক ফোরাম এবং অন্যান্য জায়গা থেকে তথ্য স্ক্যান করতে পারে। এরপর এটি জনগণকে ইতিবাচক, নেতিবাচক, বিবেচক হিসেবে ভাগ করে। এর মাধ্যমে প্রার্থীরা বুঝতে পারেন মানুষ কোনো বিতর্ক, নীতিগত ঘোষণা, ভাইরাল পোস্টকে কিভাবে নিচ্ছে এবং কোন বিষয়গুলো সেই মুহূর্তে তাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ। এটি একটি শক্তিশালী চক্রের মতো কাজ করে। প্রথমে সেন্টিমেন্ট অ্যানালাইসিস দিয়ে বোঝা হয় কোন বার্তাটি কাজ করছে। তারপর জেনারেটিভ এআই দিয়ে সেই ধরনের আরো কন্টেন্ট তৈরি করা হয়। শেষে মাইক্রো টার্গেটিং ব্যবহার করে সেই কন্টেন্ট সবচেয়ে সংবেদনশীল দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়। হুম এই গতিশীল ব্যবস্থার কারণে প্রচারণাগুলো খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে এর একটি ঝুঁকি হলো প্রার্থীরা হয়তো একটি স্থিতিশীল নীতি ধরে রাখার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারে। এর একটি ভালো দিকও রয়েছে। এআই রাজনীতিবিদদের ক্ষমতায়ন করতে পারে। এটি তাদের কাছে আসা বিপুল পরিমাণ মন্তব্য বা ইমেল সংক্ষিপ্ত করে বোঝাতে সাহায্য করে, যা তাদের ভোটারদের মতামত ভালোভাবে জানতে এবং এমনকি ব্যক্তিগত উত্তর তৈরি করতেও সাহায্য করে। ওকে, 5 নম্বর পয়েন্টে লিখেছে, রাজনৈতিক যোগাযোগ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা অন্যান্য সমাজের জন্য বড় ধরনের নৈতিক সামাজিক ঝুঁকি তৈরি করতে পারে। নৈতিক এবং সামাজিক ঝুঁকি সমাজের জন্য নৈতিক ও সামাজিক ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে বড় ঝুঁকি হলো খুব দ্রুত ভুল তথ্য ছড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। জেনারেটিভ এআই দিয়ে ডিপ ফেক, অর্থাৎ এমন বাস্তবসম্মত ছবি, ভিডিও, কণ্ঠস্বর তৈরি করা যায় যা আসল কন্টেন্ট থেকে আলাদা করা প্রায় অসম্ভব। এআই সিস্টেমগুলো নিরপেক্ষ নয়, তাই এখানে পক্ষপাতিত্বের ঝুঁকি থাকে। অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ডেটা ব্যবহার করা হয় তার মধ্যেই আগে থেকে বিদ্যমান সামাজিক প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব থাকতেই পারে। এই পক্ষপাত দুষ্ট ডেটার কারণে মেশিন লার্নিং এর ফলাফলও ব্যক্তিগতভাবে অন্যায্য হতে পারে। আবার বেশিরভাগ এআই মডেল ইংরেজি ভাষার তথ্যের উপর ভিত্তি করে প্রশিক্ষণপ্রাপ্ত, ফলে রাজনৈতিক আদর্শগুলো একটি সংকীর্ণ অ্যাংলো আমেরিকান দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হতে পারে। এটা ভাষাগত বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এবং অন্য ভাষাভাষী গোষ্ঠীর বড় একটি অংশকে বিচ্ছিন্ন করে দেয়। এআই এর এমন ব্যাপক ব্যবহার জনগণের আস্থার জন্য সরাসরি হুমকি হিসেবে আসতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এআই এর ব্যবহার নিয়ে নানা ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রে এআই নিয়ে তেমন কোনো শক্ত বা খণ্ডিত নীতিমালা নেই, আবার ভারতে এর দ্বৈত ব্যবহার দেখা গেছে, যা একটি ব্যাপক ও দূরদর্শী কাঠামোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে।
2024 সালে মার্কিন নির্বাচনে এআই এর বিদ্বেষপূর্ণ ও গঠনমূলক উভয় ব্যবহারই দেখা গেছে, যেমন নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোটারদের নিরুৎসাহিত করা এবং প্রেসিডেন্ট বাইডেনের পুনর্নির্বাচনী প্রচারের রোনায় এআই এর ব্যবহার। এর ফলে মার্কিন নির্বাচনে জেনারেটিভ এআই এর নৈতিক ব্যবহার নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। একইভাবে 2024 সালে ভারতের সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলো এআই জেনারেটেড কন্টেন্টের পেছনে $50 মিলিয়ন ব্যয় করেছে। এর মধ্যে অন্যতম ছিল ডিফেক্ট প্রযুক্তি ব্যবহার করে নরেন্দ্র মোদীর বহুভাষিক ভয়েস ওভার তৈরি করা এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর প্রচারণামূলক কাজে ব্যবহার করা। গণতন্ত্রের প্রেক্ষাপটে তাই বিশ্বজুড়ে নির্বাচন এআই এর ব্যবহার ও এর বিস্তার একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে নির্বাচনে এআই ব্যবহার নিয়ে নতুন এক উদ্বেগের জন্ম হয়েছে। বাংলাদেশ এর আগে যেহেতু নির্বাচনে এআই ব্যবহার খুব একটা দেখা যায়নি এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের এআই এর ব্যবহার নিয়ে এখনো তেমন দক্ষতা গড়ে ওঠেনি, কাজেই নির্বাচনে এর অপব্যবহারের সুযোগ রয়েছে। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে দ্রুত মনোযোগী হওয়া প্রয়োজন। নিরাপত্তা এবং গোপনীয়তার উদ্বেগের কারণে বিশেষজ্ঞরা এআই এর ব্যবহার আরও সুরক- সুরক্ষা ব্যস্ততা সুরক্ষা ব্যবস্থা ও বিধিনিষেধের উপর জোর দেন। অনেক ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তাদের মধ্যে এই প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা ও জ্ঞানের অভাব রয়েছে। এআই যেহেতু সম্পূর্ণ নতুন একটা বিষয়, আমরা জানি, আমি খেয়াল করেছি আমার ডিপার্টমেন্টের যারা আহ, প্রবীণ শিক্ষক আছেন তারা কিন্তু এই সম্পর্কে জানেনও না। মানে কিভাবে ইউজ করতে হয়, স্টুডেন্টরা এটা কিভাবে ইউজ করতে পারে সেই বিষয়ে তার কোনো ধারণা নেই। সো বর্তমানে নির্বাচন কর্মকর্তা হোক বা সরি, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনের প্রার্থী তারা হোক, অনেকেই কিন্তু নাই জানতে পারে এআই এর যে ভুল ব্যবহার, নেতিবাচক ব্যবহার, সেটা করে যে যদি কেউ ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করে তা হয়তো বুঝতেও পারবে না, বা যেটাই হোক এখানে বলা হচ্ছে, ডিটেলস বলা হয়েছে অলরেডি। তো আসলেই এটা একটা শঙ্কার বিষয়। বিশ্ববিদ্যালয় এবং নির্দলীয় নাগরিক সমাজগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই সক্ষমতা তৈরি করা সম্ভব। মূল লক্ষ্য হলো এআই যেন নির্বাচন কর্মীদের জন্য একটি সহায়ক সরঞ্জাম হিসেবে কাজ করে। পজিটিভ অবশ্যই, হ্যাঁ, সহায়ক সরঞ্জাম হিসেবে যাতে কাজ করে, কোনো ব্ল্যাক বক্স বা প্রতিস্থাপন প্ল্যাটফর্ম হিসেবে নয়। এই নতুন যুগে সফলভাবে চলার জন্য স্বচ্ছতা, জবাবদিহি, নিরীক্ষণের মতো নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা প্রয়োজন। নীতি নির্ধারকেরা এমন একটি কাঠামো তৈরি করতে পারেন যা উদ্ভাবনের সম্ভাবনা এবং গণতান্ত্রিক অখণ্ডতা রক্ষার মাধ্যমে ভারসাম্য আনে। যেমন এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করা হলে তা প্রকাশ করা বাধ্যতামূলক করা, চূড়ান্ত সিদ্ধান্ত বা কর্তৃত্ব যেন মানুষের তত্ত্বাবধানেই থাকে তা নিশ্চিত করা, এবং এআই সিস্টেমগুলোর স্বাধীন মূল্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা। শেষ পর্যন্ত এআই তার ব্যবহারকারীর উদ্দেশ্যকেই প্রতিফলিত করে। আহ, গণতান্ত্রিক অখণ্ডতার ভবিষ্যৎ নির্ভর করে এই প্রযুক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করা এবং এর ক্ষতিকর সম্ভাবনা কমানোর পর। আচ্ছা, এই লেখাটি লিখেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নমা মনিরুজ্জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি। এটি প্রকাশ হয়েছিল 5 নভেম্বর 2025 সালে। আচ্ছা, প্রথম আলোর একটা সম্পাদকীয় এটা। ঠিক আছে, আজকের সম্পাদকীয়টা পড়লাম। খুব একটা, মানে আমাদের সিভিল সার্ভিসের জন্য, পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আসছে নির্বাচনে এআই কি ধরনের ভূমিকা রাখতে পারে, পজিটিভ নেগেটিভ, আমরা সেগুলো সম্পর্কে জানতে পারলাম। ওকে, আল্লাহ হাফিজ আজকের মতো। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ সামনের এডিটোরিয়াল পরের সেশনে। পরেরটা দেখতে পাচ্ছি বিদেশি বিনিয়োগ কেন আমাদের প্রয়োজন, এবং লাইভ রিটার্ন টিমকে থ্যাংক ইউ এত সুন্দর করে আহ, সপ্তাহে সব এডিটোরিয়ালগুলোকে একটা পিডিএফ এ সাজিয়ে আমাদেরকে দেওয়ার জন্য। আহ, অবশ্যই ফ্রিতে দেয় না, তাদের লাইভ রিটার্নের যে কোর্স, কোন একটা কোর্সে থাকতে হয়, জয়েন থাকতে হয়, সেটা কি বলে, এনরোল করতে হয়। আমার কোর্স কেনা আছে যার জন্য আমি পিডিএফ গুলো পেয়েছি, এবং আপনাদের হয়তো হেল্প হবে, তাই জন্য আমি নিজে পড়ছি প্লাস ইউটিউবে এটা আপলোড করে দেওয়ার চিন্তা করছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।